আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই ওয়াসার খবর। ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে নানা অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। সর্বশেষ একটি জাতীয় দৈনিকে যুক্তরাষ্ট্রে তাকসিম এ খানের 14 বারের শীর্ষক সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন তিনি। তার বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে গত বৃহস্পতিবার সকালে ওয়াসা ভবনের সামনে ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেন। দেবরায় দীপ্তের প্রতিবেদন। ওয়াসার যে এমডি তাকসিম তার বিরুদ্ধে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে 14টি বাড়ির অর্থাৎ অবৈধভাবে 14টি বাড়ির যে খবর প্রকাশ হয়েছে, সেই খবর প্রকাশের পর তিনি ব্যক্তিগতভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন এবং সংবাদ মাধ্যমের সাথে যখন কথা বলেছেন তখন কিন্তু সমালোচনার জন্ম হয়েছে যে তিনি একটু সিলেক্টিভ অর্থাৎ বেছে বেছে যে সংবাদ মাধ্যম তিনি ইনভাইট করেছিলেন এবং তারপর যে অন্যান্য গণমাধ্যম কর্মীরা কিন্তু একটু ক্ষিপ্ত হয়েছিলেন এবং সেই সংবাদ উপস্থাপনের বিরুদ্ধে অর্থাৎ তাকসিমের বিরুদ্ধে যে সংবাদ উপস্থাপন হয়েছে সেই সংবাদ উপস্থাপনের বিরুদ্ধে কিন্তু তারা আজকে যে মানববন্ধন সেই মানববন্ধনে করছে। আজকের কর্মসূচিটা মূলত উনি একজন ভালো লোক, অন্যায়ভাবে ওনার বিরুদ্ধে অপপ্রচার চলতেছে, এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। কেন আসলে অপপ্রচার হচ্ছে বলে আপনার মনে হয়? ভাই, অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে এমডি নিয়োগের একটা প্রতিযোগিতা আছে, কে এমডি হবে, এটা একটা প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। আরেকটি হচ্ছে যারা আমরা করাপশনের সাথে যুক্ত ছিলাম তারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা এখন করাপশন করতে পারছি না, তার বিরুদ্ধেই যাব। আপনাদের অনেক কর্মকর্তা বলছিল উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি করাপশনের মাধ্যমে এই জিনিসটি করা হয়েছে, এটা আসলে আপনি কিভাবে দেখেন কর্মকর্তা হিসেবে? আমরা তো আসলে সরকারি চাকরি করি, বা সরকারি না করলেও সরকারি নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত। আমাদের বিষয়টা হলো যে কোনো কিছু প্রমাণ না পর্যন্ত আমরা কোনো কিছুতেই করি না। কারণ আমরা আমাদের স্যার ওয়াসায় ঢাকা ওয়াসায় আসার পর থেকে যেভাবে ওয়াসাকে আধুনিক করতেছে এইভাবে আর কেউ চিন্তা করেনি। অনেক কিছুতে আমরা ডিজিটাল বলতে যা বোঝায় বাংলাদেশে সেটা ওয়াসা অলরেডি হয়ে গেছে এবং আরো হচ্ছে, এবং এই সমস্ত পজিটিভ সাইডের একমাত্র দিক নির্দেশনা দিচ্ছিল আমাদের এমডি স্যার। সেই অর্থে আমরা অনেক কিছুই তার প্রতি আস্থা রাখতে পারি পরিবারের প্রধান হিসাবে। আমাদের মানববন্ধন আমাদের এমডি সাহেবের বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার চলতেছে, যার বিরুদ্ধে আমরা মানববন্ধন করছি। মিথ্যা প্রচার আসলে কেন করা হচ্ছে? এত লোক থাকতে তার বিরুদ্ধে কেন করা হচ্ছে? মিথ্যা প্রচারটা হইতেছে একমাত্র কারণ এমডি সাহেব আমাদের ভালো লোক, তার বিরুদ্ধে অপপ্রচার চলতেছে, যার কারণে আমরা পক্ষে আমরা মানববন্ধন করছি। এবার বাণিজ্য মেলার খবর। হাড় কাঁপানো ঠান্ডায় দর্শনার্থী সমাগমে বেশ জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যারা মেলায় আসছেন তাদের অনেকেই ঘুরে ফিরে ভিড় করছেন দেশীয় পণ্যের স্টলে, দেখে শুনে কিনছেন নিজেদের পছন্দের পণ্য। এসব দেশীয় পণ্যের দাম নিয়ে কারো কারো অভিযোগ থাকলেও অনেক দর্শনার্থী স্বাচ্ছন্দ্যে কিনছেন এসব পণ্য। জাহেদ রাকিবের প্রতিবেদনে ছবি তুলেছেন রিয়াদুর রহমান বিঞ্জু। আমাদের দেশি পণ্য, দেশি গার্মেন্টস তো এখন এমনিতে উন্নত বিশ্বে, ঠিক আছে। আর আমাদের দেশি পণ্যগুলো চলতেছেও ভালো, কাস্টমার সারা পাচ্ছি ভালো। বিদেশি পণ্যের চেয়ে দেশি পণ্য আমাদের সব দিকেই উন্নত মানের, যার কারণে আপনার দেশি পণ্যটা চাহিদা ভালো। বিদেশি পণ্য হচ্ছে দেশি পণ্য একই সেম কাছাকাছি প্রাইস, তেমন একটা কম্পেয়ার না, কিন্তু আমাদের বিদেশি পণ্য হচ্ছে দেশি পণ্যের মান ভালো। কাস্টমারদের বা দর্শকদের আপনার দেশীয় পণ্যের ভিতরে আকর্ষণটা বেশি থাকে। আমাদের বাংলাদেশে হচ্ছে চায়না প্রোডাক্টের সয়লাভ। চায়না প্রোডাক্ট চায়না বেশি দিন যায় না, আমাদের দেশি অনেক দিন যায় বেশি, এটা হচ্ছে বেশ সহজ কথা। দেশীয় পণ্যের দাম আপনার ঠিক আছে, আপনার গুণগত মান ভালো, সেজন্য সবাই দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে কাস্টমারের। দেশি পণ্য সবগুলোর মান ভালো বলবো না, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো ভালো ওগুলো তো যেমন এই যে পাটের জিনিসপত্র, তারপর হচ্ছে কাঠের জিনিস, ওইসব জিনিসগুলো তো আসলেই ভালো আমাদের দেশের। দেশীয় পণ্য সবসময় পজিটিভলি নিচ্ছে কাস্টমারগুলা। বিদেশি স্টল থাকা সত্ত্বেও বিদেশি পণ্য খুব কম কেনে, বেশিরভাগই দেশি পণ্যের উপর তাদের চাহিদা, এবং দেশি পণ্যের মান দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। আগে যত ফ্যাশনেবল প্রোডাক্ট যে কোয়ালিটি ছিল তার থেকে আরও দিন দিন আরও পরিবর্তন হচ্ছে, আরও নতুনত্ব আসছে। মোটামুটি এখন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেও আছে দেশি,
বাইরেরটা একটু বেশি মনে হয়। দেশের জিনিস নিয়ে ব্যবহার করে আর কি গর্ব, এই জন্য আর কি। একটি অন্যরকম খবর। ফেসবুকে সিরাজগঞ্জের দৃষ্টিনন্দন আলামান বাহেলা খাতুন জামে মসজিদের ছবি দেখেন ৮০ বছরের আবুল হোসেন। সিদ্ধান্ত নেন জুমার নামাজ আদায় করবেন সেই মসজিদে। তারপর মাগুরা জেলা থেকে সাইকেল চালিয়ে ২০৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন সেই বৃদ্ধ। মসজিদে এসে পৌঁছালে উপস্থিত ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় মুসল্লিরা তাকে স্বাগত জানান। সিরাজগঞ্জ প্রতিনিধি রফিক মোল্লা তথ্য ছবিতে রিপোর্ট করছেন পাপিয়া মামুন। শখের কোনো বয়স নেই। এবার হৃদয়ের প্রশান্তি জুড়াতে শীত উপেক্ষা করে ৮০ বছর বয়সে ২০৬ কিলোমিটার সাইকেল চালিয়ে মাগুরা জেলা থেকে সিরাজগঞ্জের বেলকুচি আলামান বাহেলা খাতুন জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে এসেছেন আবুল হোসেন। মাগুরা জেলা 18 গ্রাম, ওখান থেকে সোমবার দিন ফজর নামাজ পড়ে ওখান থেকে রওনা হয়েছে। রওনা হয়ে এসে আবার ধাপাড়া ঘাট পাড়ে নাজিরগঞ্জ এসে একটা ছেলের মধ্যে দিই, ওখান থেকে আবার এখানে এসে বেলা ৩টে সাড়ে ৩টে বুধবার এখানে এসেছে। এখানে এসে নামাজ কালাম পড়েছি, এখানে থাকিছি, আমার দেখে ভালো লাগছে। আমি সাইকেল চালাইছি, তো আমি সাইকেলে আমি দেশ ভ্রমণ করবো। এখান দেখে শুক্রবার এখানে জুমার নামাজ পড়বো, জুমার নামাজ পড়ে এখান থেকে আল্লাহ বাঁচানো আবার দেশে রওনা হবো। ফেসবুকে দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখে খুব ইচ্ছে ও শখ থেকে সিদ্ধান্ত নিয়েছেন ৯ সন্তানের জনক আবুল হোসেন। ইচ্ছে পূরণে প্রচণ্ড শীত যেন হার মেনেছে তাকে। টানা ৬৪ ঘন্টা সাইকেল চালিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যেই মাগুরা থেকে বেলকুচি এসেছেন তিনি। খবরটি ছড়িয়ে পড়লে ওই বৃদ্ধকে দেখতে বিভিন্ন অঞ্চল থেকে নানা বয়সী মানুষ ভিড় করছেন মসজিদ প্রাঙ্গণে। তার এই ইচ্ছে শক্তি দেখে তরুণরাও যেন হতবাক। গত ২ সপ্তাহ আগে নান্দনিক কারুকার্য সম্পন্ন ও দৃষ্টিনন্দন এই মসজিদের ভিডিও ফেসবুকে দেখে মুগ্ধ হন আবুল হোসেন। তখনই তিনি সিদ্ধান্ত নেন এই মসজিদেই জুমার নামাজ আদায় করবেন। নিজের সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই সোমবার ফজরের নামাজ আদায় শেষে মাগুরা থেকে সাইকেল চালিয়ে বুধবার সিরাজগঞ্জের বেলকুচি এসে পৌঁছান তিনি। তার এই ইচ্ছে শক্তিকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। ৮০ বছর বয়সের একটা বৃদ্ধ মানুষ সেই মাগুরার থেকে সাইকেল চালায় আমাদের এখানে আসা বিশাল কিছু। চাচা আসার পরে থেকে তো লোকজন আমরা আমাদের এখানে চাচাকে দেখার জন্য লোকজন এসে ভিড় জমাচ্ছে আমাদের এখানে। ৮০ বছরের বৃদ্ধ একজন বয়স্ক চাচা, উনি ২০৬ কিলোমিটার দূর থেকে সেই মাগুরা জেলা থেকে আসছেন। তো এটা দেখে আমি তো অনেক আনন্দিত। আসলে এগুলো প্রকাশ করার মতো না, এগুলো বোঝানো যায় না। অনেক তৃপ্তি আমি পাচ্ছি, ভালো লাগতেছে আমার। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। এবার স্বদেশ সংবাদ। কুড়িগ্রামে শীত ও ঘন কুয়াশায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। টানা ৩ সপ্তাহ ধরে এই কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষরা। মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে কষ্টে ভুগছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তি তথ্য ছবিতে রিপোর্ট করছেন সঞ্জিতা শম্পা। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় কাঁপছে কুড়িগ্রাম। বেলা ১১টার পর সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় বেড়েছে ঠান্ডার মাত্রা। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষজন। রেহাই পাচ্ছে না পশু পাখিরাও। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে ভুগছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই আবার খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রচন্ড ঠান্ডা, হাত পা ধরে এবং কোনো কাজকর্ম করতে পারছি না ঠান্ডায়। এদিকে কোনো কম্বল টম্বল কেউ দিচ্ছে না, সাহায্য, খুব কষ্টের মধ্যে আছি। জেলার রাজারহাটে অবস্থিত কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তুহিন মিয়া জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। কনকনে ঠান্ডা আর মানে হাত পা একেবারে বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা। গত কয়েকদিনের থেকে আজকে কিন্তু শীতের তাপমাত্রাও বেশি এবং সেই সাথে ঠান্ডার যে একটা প্রকট অবস্থা সেটা কিন্তু আজকে মানুষকে কাবু করে ফেলছে, হাঁটাই যাচ্ছে না, একেবারে যুব অবস্থা। এদিকে কনকনে ঠান্ডার কারণে জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবীদের। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন জেলার নদ নদী অববাহিকার 4.5 শতাধিক চর ও দ্বীপ চরের মানুষ।
এ বিষয়ে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, ইতোমধ্যে ৩৮,০০০ কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নতুন করে ১,১৪,০০০ কম্বল চাওয়া হয়েছে। এর মধ্যে ১৫,০০০ কম্বল পাওয়া গেছে। চলচ্চিত্রের খবর। দেশীয় চলচ্চিত্রের প্রাণ ফেরাতে প্রায় ২ যুগ পর আবার চলচ্চিত্র নির্মাণে ফিরছেন ঢালিউডের বিউটি কুইন শাবানা এবং তার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করবেন তারা। সিনেমাটিতে নায়ক থাকবেন বাংলাদেশের শাকিব খান এবং নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান। তাহা নিয়ে এসমিনের ডেস্ক রিপোর্ট। ঢাকায় চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবানা। দীর্ঘ প্রায় ২ যুগ ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। তবে আবারও ছবি অঙ্গনে ফিরছেন এই গুণী অভিনেত্রী। তবে এবার তাকে দেখা যাবে চলচ্চিত্র নির্মাণে। শাবানা এবং তার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক এবার একই সঙ্গে চলচ্চিত্র নির্মাণ করবেন। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন তারা। আর এ সিনেমায় নায়ক হিসেবে থাকছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান। চলচ্চিত্রটি নির্মাণ করার কথা রয়েছে কলকাতার নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের। আর বাংলাদেশ থেকেও একজন নির্মাতা থাকছেন। চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য ইতিমধ্যে লেখা শেষ হয়েছে। চলতি বছরের শেষ দিকে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ওয়াহিদ সাদিক। যদিও এ সিনেমায় শাবানা অভিনয় করবেন না, তিনি শুধু প্রযোজক হিসেবে থাকবেন। শাবানা ও ওয়াহিদ সাদিক ১৯৯৭ সালের দিকে চলচ্চিত্র জগৎ ছেড়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী হন। এরপর বেশ কয়েকবার সিনেমা নির্মাণে আসার কথা শোনা গেলেও পরিবেশ পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত দেখা যায়নি। তবে ঢাকার চলচ্চিত্র ফের উজ্জীবিত হয়ে ওঠায় নির্মাণে ফিরছেন তারা। এই সিনেমার মাধ্যমে শাবানার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এস প্রোডাকশন আবার চলচ্চিত্র নির্মাণে নিয়মিত হবে বলে জানা গেছে। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। খেলার খবর। স্প্যানিশ লা লিগায় নতুন বছরের শুরুটা ভালো হলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ভিয়ারিয়ালের মাঠে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরেছে তারা। এই পরাজয়ের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পয়েন্ট টেবিলে টপকাতে পারেনি আনচেলত্তির শিষ্যরা। এমন পরাজয়ের দিনে ঘটল এক অদ্ভুত ঘটনা। ফারজানা ববি, ডেস্ক রিপোর্ট। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, অথচ সেই স্পেনেরই কোনো খেলোয়াড় ছিলেন না ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুর একাদশে। অ্যাওয়ে ম্যাচে ক্লাবের ইতিহাসে এবারই ব্যতিক্রম ঘটিয়ে বোধহয় আফসোসেই পড়েছেন ক্লাবের বস কার্লো আনচেলত্তি। কারণ ম্যাচটিতে ২-১ গোলের ব্যবধানে হেরে যেতে হয় স্প্যানিশ ক্লাবটিকে। রিয়াল মাদ্রিদ ক্লাবের ইতিহাস ১২১ বছরের। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯০২ সালে। যদিও প্রতিষ্ঠার ১৮ বছর পর ক্লাবটির নাম রাখা হয় বর্তমান নামে। এই ১২১ বছরে ৪,৪৩৬টি ম্যাচ খেলেছে ক্লাবটি। কালই প্রথমবার শুরুর একাদশে রাখা হয়নি কোনো স্প্যানিশ ফুটবলারকে। অবশ্য কোচ ইচ্ছা করে কোনো স্প্যানিশকে শুরুর একাদশে রাখেননি, ব্যাপারটা এমন নয়। চোটের কারণে মার্কো অ্যাসেন্সিও ও দানি কারবাহাল ছিলেন না শুরুর একাদশে। যদিও ম্যাচে ৮২ মিনিটে মাঠে দেখা গিয়েছিল অ্যাসেন্সিওকে, কিন্তু ডাগ আউটেও খুঁজে পাওয়া যায়নি কারবাহালকে। শুরুর একাদশে ছিলেন ৭ দেশের খেলোয়াড়। এর মধ্যে ৩ জন ছিলেন ফরাসি, ২ জন ব্রাজিলিয়ান, ২ জন জার্মান এবং বেলজিয়াম, ক্রোয়েশিয়া, উরুগুয়ে ও অস্ট্রিয়ার ১ জন করে খেলোয়াড় ছিলেন। শেষের দিকে স্প্যানিশ অ্যাসেন্সিওকে নামালেও ম্যাচের ফল পাল্টায়নি। ২-১ গোলে হারতে হয় মাদ্রিদকে। শেষ করব চলচ্চিত্রের আরেকটি খবর দিয়ে।
একা নন, এবার সবাইকে সঙ্গে নিয়ে বদলে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরিমণি। আর এই ঘোষণার সাথে ফেসবুকে একটি ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন নতুন সিনেমায় কাজ শুরু করতে চলেছেন তিনি। তাহা নিয়ে এসমিনের ডেস্ক রিপোর্ট। সময়ের আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি। সম্প্রতি সিনেমার বাইরে ব্যক্তিজীবন নিয়েই সবচেয়ে বেশি শিরোনাম হচ্ছিলেন তিনি। তবে ব্যক্তিজীবনের সেই আলোচনাকে কিছুটা পাশ কাটিয়ে নতুন সিনেমার মাধ্যমে দর্শকের সামনে আসতে চলেছেন পরিমণি। ইতোমধ্যে নির্মাতা রায়হান জুয়েল তার নতুন সিনেমা চলো বদলে যায় নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। সেই সিনেমায় থাকছেন পরিমণি। গত রোববার পরিচালকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। এদিকে নির্মাতা রায়হান জুয়েলও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। নতুন সিনেমায় পরিমণির সঙ্গে কবে চুক্তিবদ্ধ হলেন জানতে চাইলে পরিচালক বলেন, আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ বলে যেটা বোঝায় তা এখনো হয়নি। আমি এই সিনেমার গল্পটা ভাবার সময় পরিমণিকেই ভেবে রেখেছিলাম। তাকে গল্পটা শোনানোর পর তারও খুব পছন্দ হয়েছে। গল্পটা নিয়ে সে বেশ এক্সাইটেড। সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে নির্মাতা বলেন, গল্পটি নিয়ে আরও কিছু কাজ বাকি আছে। পরিমণি গল্পটা শুনে তিনিও কিছু বিষয় আলোচনা করেছেন। আমরা এখনও গল্পটার ফাইনাল লাইন আপ করছি। তবে এটুকু বলা যায় এটি থ্রিল, রোমান্স ও অ্যাকশনধর্মী একটি কমার্শিয়াল সিনেমা হবে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।